আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকের আয়োজন সিভিক এডুকেশন 1 এর ইউনিট 2 এর 1 থেকে 5তম লেসন। তো এখানে কি আছে? নাগরিক অধিকার ও কর্তব্য এবং আইন ও স্বাধীনতা, মানে রাইটস এন্ড ডিউটি অফ এ সিটিজেন, ল এন্ড লিবার্টি। রাইটস মানে অধিকার, ডিউটিস অফ সিটিজেন নাগরিকের অধিকার, এখানে রাইটস অর্থ কর্তব্য আসছে সম্ভবত। তারপরে ল আইন, লিবার্টি স্বাধীনতা। ভূমিকা সমাজবদ্ধ জীব হিসেবে আত্মবিকাশের জন্য মানুষের প্রয়োজন কতগুলো সুযোগ সুবিধা সাধারণভাবে। এসব সুযোগ সুবিধাকে আমরা অধিকার বলে থাকি। গণতান্ত্রিক রাষ্ট্রের সদস্য হিসেবে প্রত্যেক নাগরিকের কতগুলো অধিকার রয়েছে, আর এসব অধিকারের দায়িত্ব মানুষের রাষ্ট্রের প্রতি তার অনুগত প্রকাশ করে। আধুনিক রাষ্ট্রের মূল্যায়নও হয়ে থাকে নাগরিকদের প্রদত্ত অধিকারের মাধ্যমে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের যেমন অধিকার রয়েছে, তেমনি কর্তব্যও রয়েছে। অধিকার ভোগ করতে হলে একজন নাগরিককে রাষ্ট্রের প্রতি কতকগুলো কর্তব্য পালন করতে হবে, আর এই অধিকার ও কর্তব্য পালনের মধ্য দিয়েই নাগরিক জীবন সুন্দর ও সার্থক হয়ে ওঠে। নাগরিকের স্বাধীনতা ও সুশৃঙ্খল জীবনযাপনের ক্ষেত্রে আইনের গুরুত্ব অপরিসীম। আইন সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সুসংহত করে। নাগরিকের অধিকার ও কর্তব্য এবং আইন ও স্বাধীনতা শীর্ষক ইউনিটের আলোচনা নিম্নরূপ 5টি পর্বে বিন্যস্ত হবে। পার্ট 1 নাগরিক অধিকার ও এর শ্রেণীবিভাগ। পার্ট 2 নাগরিকের কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্পর্কে। পার্ট 3 আইন। পার্ট 4 স্বাধীনতা ও রক্ষা কবচ এবং আইন ও স্বাধীনতা সম্পর্কে। পার্ট 5 সাম্য ও সাম্য স্বাধীনতার সম্পর্কে। নাগরিক অধিকার ও এর শ্রেণীবিন্যাস। রাইটস অফ এ সিটিজেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। নাগরিক অধিকার এবং ইহার শ্রেণীবিভাগ। উদ্দেশ্য: এ পাঠ শেষে আপনি অধিকারের সংজ্ঞা দিতে পারবেন, নাগরিক অধিকার সমূহ চিহ্নিত করতে পারবেন। অধিকারের সংজ্ঞা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও চিন্তাবিদ অধিকারের সংজ্ঞা প্রদান করেছেন। রাষ্ট্র দার্শনিক টি.এইচ. গ্রিন মতে অধিকার হচ্ছে সে সকল বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে। অধ্যাপক এইচ জে লাস্কির মতে অধিকার হলো সামাজিক জীবনের সে সকল শর্ত যা ছাড়া কোনো ব্যক্তির পক্ষে নিজের সর্বোচ্চ বিকাশ সম্ভব নয়। অধ্যাপক বার্কার বলেছেন, অধিকার হলো মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সে সকল সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়। উপরের সংজ্ঞাগুলো আলোকে আমরা বলতে পারি যে জনগণের ব্যক্তিত্ব ও জীবনকে পূর্ণভাবে বিকশিত করার জন্য সমাজ তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দান করে এবং এ সকল সুযোগ সুবিধার সমষ্টি হলো অধিকার। এ সকল সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয় এবং এগুলোর লক্ষ্য সার্বজনীন কল্যাণ সাধন। তিনি আরো বলেন, প্রত্যেক রাষ্ট্রই পরিচিতি লাভ করে এ প্রদত্ত অধিকার দ্বারা। Every state is known by the rights that it maintain. অধিকারের শ্রেণীবিভাগ। গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক 3 ধরনের অধিকার ভোগ করে থাকে, যথা সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। নিচে আমরা 3 ধরনের নাগরিক অধিকার সম্পর্কে আলোচনা করব। সামাজিক অধিকার। সমাজে সুখী ও সুন্দরভাবে বসবাস করার জন্য নাগরিক যে সকল অধিকার ভোগ করে সেগুলোকে আমরা সামাজিক অধিকার বলি। সামাজিক অধিকারগুলো নিম্নরূপ: জীবন ধারণের অধিকার,
গণতান্ত্রিক রাষ্ট্রের একটি নাগরিকের গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিকের জীবনের নিরাপত্তার অধিকার থাকবে। এটি তার জন্মগত মৌলিক অধিকার। রাষ্ট্র নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য সব রকম প্রচেষ্টা চালায়। ব্যক্তি স্বাধীনতা অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিকের ব্যক্তি স্বাধীনতা থাকবে। রাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রত্যেকের নাগরিক অবাধে চলাফেরা করতে পারবে। বিনা বিচারে কোনো নাগরিককে আটক রাখা যাবে না। মতামত প্রকাশের অধিকার মতামত প্রকাশের অধিকার গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজনীয়। তাই প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের এ অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে থাকে। তবে দেশের জন্য ক্ষতিকর মত প্রকাশের অধিকার নাগরিকদের দেয়া হয় না। মত প্রকাশ সংবাদপত্রের স্বাধীনতার অধিকার স্বাধীন ও নির্ভীকভাবে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার অধিকারকে সংবাদপত্রের স্বাধীনতা বলে। সরকার নীতি ও কাজের প্রকৃত ত্রুটি নাগরিকগণ স্বাধীনভাবে সমালোচনা করে রাষ্ট্রের কল্যাণ সাধন করতে পারে। গণতন্ত্রের মূল অর্থ আলাপ আলোচনার মাধ্যমে শাসন পরিচালনা করা। সংবাদপত্রের অধিকার স্বাধীনতা অধিকার আরেকবার রিপিট করি। স্বাধীন ও নির্ভীকভাবে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার অধিকারকে সংবাদপত্রের অধিকার স্বাধীনতা বলে। সরকার নীতি ও কাজের প্রকৃত ত্রুটিগুলো নাগরিকগণ স্বাধীনভাবে সমালোচনা করে রাষ্ট্রের কল্যাণ সাধন করতে পারে। গণতন্ত্রের মূল অর্থ আলাপ আলোচনার মাধ্যমে শাসন পরিচালনা করা। সভা সমিতির অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক সভা সমিতির মাধ্যমে নিজের মত প্রকাশ অধিকার থাকবে, কিন্তু এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিরোধী কোনো তৎপরতা চালাতে দেওয়া হয় না। সম্পত্তি ভোগের অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক স্বাধীনভাবে স্বীয় সম্পত্তি ভোগ করতে পারবে। নাগরিক তার নিজের সম্পত্তি বিক্রয় ও অন্যের সম্পত্তি ক্রয় করতে পারবে। ধর্মীয় অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিক স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার থাকবে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় কার্যকলাপ ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে কোনো বাধাবিঘ্ন থাকবে না। আইনের অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি নাগরিকের আইনের চোখে সমান অধিকার ভোগ করবে। এখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। চুক্তির অধিকার আইন অনুযায়ী একজন অন্যজনের সাথে যে কোনো চুক্তি আবদ্ধ হতে পারে। চুক্তি ভঙ্গকারীকে সমাজ ও রাষ্ট্র শাস্তি প্রদান করে থাকে। পরিবার গঠনের অধিকার পরিবার হচ্ছে সমাজের মূল ভিত্তি, তাই পরিবার গঠনের অধিকার প্রত্যেক নাগরিককে দেওয়া হয়। স্বাস্থ্য ও শিক্ষা লাভের অধিকার প্রকৃত মানুষকে প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য স্বাস্থ্য ও শিক্ষা অপরিহার্য। তাই গণশিক্ষা ও জনস্বাস্থ্যের প্রতি রাষ্ট্রের তীক্ষ্ণ দৃষ্টি রাখা বাঞ্ছনীয়। এখন আসে দ্বিতীয় রাজনৈতিক অধিকার। তিনটা অধিকারের কথা বলছিল, সামাজিক অধিকার সে সম্পর্কে বলা হয়েছে। এখন রাজনৈতিক অধিকার, তারপরে আমরা আলোচনা করব অর্থনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের মাধ্যমে নাগরিক যেসব অধিকার ভোগ করে সেগুলোকে রাজনৈতিক অধিকার বলা হয়। রাজনৈতিক অধিকারগুলো নিম্নরূপ। ভোটাধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার রয়েছে, আর এই ভোটাধিকারের নিশ্চয়তার বিধান করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। প্রার্থী হবার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিকের যোগ্যতা অনুযায়ী সে যে কোনো পদে প্রার্থী হবার ও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। অভিযোগ পেশ করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক তাদের যে কোনো অভাব অভিযোগের কথা সরকারের নিকট পেশ করতে পারবে। বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার কোনো নাগরিক বিদেশে অবস্থানকালে স্বীয় রাষ্ট্রের নিকট থেকে নিরাপত্তার জন্য সাহায্য দাবি করতে পারে। চাকরি লাভের অধিকার প্রত্যেক নাগরিকের নিজের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের অধীনে সরকারি চাকরি লাভের অধিকার রয়েছে। স্থায়ীভাবে বসবাস করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের দেশের যে কোনো স্থানে নিজ ইচ্ছা অনুযায়ী বসবাস করতে পারে। এখন আসবো অর্থনৈতিক অধিকার সম্পর্কে কথা বলব। অর্থনৈতিক অধিকার আর্থিক অভাব অনটন থেকে মুক্তি পাবার জন্য নাগরিকগণ যে সকল অধিকার ভোগ করে সেগুলোকে
অর্থনৈতিক অধিকার বলে? অর্থনৈতিক অধিকার হচ্ছে নিম্নরূপ: কর্মের অধিকার, কাজ করে খাওয়া সকল নাগরিকের অধিকার। যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া ও কাজ করার ক্ষমতাকে কর্মের অধিকার বলে। এই অধিকার বলবৎ থাকার কারণে সরকারের উপর বেকার ভাতা দেবার কর্তব্য বর্তায়। ন্যায্য মজুরি লাভের অধিকার। কর্মের অধিকার তখনই প্রতিষ্ঠিত হয় যখন ন্যায্য মজুরি দেওয়া হয়। মজুরি এমনভাবে দিতে হবে যেন তা কাজের মান, দায়িত্ব, পরিমাণের সঙ্গে তা সংহতিপূর্ণ হয়। অবকাশ লাভের অধিকার। একটানা কাজ করার অর্থ কর্মের অধিকার ক্ষুণ্ণ করা। কাজের সময়সীমা নির্ধারণ ও কাজের শেষে অবকাশ, বিনোদনের ব্যবস্থা করাকে অবকাশ লাভের অধিকার বলে। তারপরে শ্রমিক সংগঠনের অধিকার। শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া আদায়ের জন্য কলকারখানা শ্রমিক সংঘ গঠনের অধিকার একটি স্বীকৃত অধিকার। এ অধিকার বলে শ্রমিক প্রতিনিধি নির্বাচন করা হয় এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করা হয়। সার কথা: সমাজবদ্ধ জীব হিসেবে আত্মবিকাশের জন্য মানুষের প্রয়োজন কতকগুলো সুযোগ সুবিধা। সাধারণভাবে এ সকল সুযোগ সুবিধাকে অধিকার বলা হয়। অন্যভাবে অধিকার বলতে বোঝায় এমন সব সুযোগ সুবিধা যা দ্বারা ব্যক্তি ও তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। মানুষ সমাজে কতটুকু অধিকার পায়, কতটুকু পাওয়া উচিত প্রভৃতি জটিল প্রশ্নের মীমাংসার উপরই সমাজের পরিবর্তন ও উন্নয়ন নির্ভর করে। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকেই কতকগুলো অধিকার রয়েছে, সে সকল অধিকারের দাবিতে মানুষ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। আধুনিক রাষ্ট্রের মূল্যায়ন নির্ধারিত হয়ে থাকে নাগরিকদের প্রদত্ত অধিকারের মাধ্যমে। সমাজ ও রাষ্ট্রের সদস্য হিসেবে তারা কতগুলো অধিকার ভোগ করে, যার মাধ্যমে তাদের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সম্ভব। সুতরাং অধিকার ভোগ ও কর্তব্য পালনের মাধ্যমে নাগরিকের জীবন সুন্দর ও সার্থক হয়ে ওঠে। প্রশ্নোত্তর মূল্যায়ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন। সঠিক উত্তর: অধিকার হলো মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সে সকল সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়। অধিকার এর সংজ্ঞাটি দিয়েছেন কে? লাস্কি, বার্কার, টি.এইচ. গ্রিন। উপরে কোনোটি নয়। আমরা একটু উত্তরটা মিলাই আসি। একের খ, বার্কার। নাগরিকের রাজনৈতিক অধিকার কোনটি? কর্মের অধিকার, জীবন ধারণের অধিকার, চলাফেরার অধিকার। নির্বাচন প্রার্থী হওয়ার অধিকার। ঘ, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার। 2 ঘ। 3, কাউকে বিনা বিচারে আটক রাখা কোন অধিকারের পরিপন্থী? জীবন ধারণের অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, আইনগত অধিকার, রাজনৈতিক অধিকার। খ, জীবন ধারণ ব্যক্তি স্বাধীনতার অধিকার। কোনটি সামাজিক অধিকার? নিজের সম্পত্তি স্বাধীনভাবে ভোগ দখল এর অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, দেশে স্থায়ীভাবে বসবাস করার অধিকার। উপরে কোনটি নয়। গ, হওয়ার সম্ভাবনা, দেশে স্থায়ীভাবে। এখানে কর কথা কইছে, নিজের সম্পত্তি স্বাধীনভাবে দখলের, ভোগ দখলের অধিকার। এটা হলো সামাজিক অধিকার। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। অধিকারের সংজ্ঞা দিন। আমরা উপরে পড়েছি নাগরিক রাজনৈতিক অধিকারগুলো কি কি। নাগরিকের রাজনৈতিক অধিকারগুলো কি কি তাও আমরা উপরে পড়ছি, ওই যে ভোটাধিকার, বিভিন্ন জিনিস। রচনামূলক প্রশ্ন। নাগরিক অধিকার সমূহ আলোচনা করুন। তার মানে নাগরিক অধিকার সমূহ 3 প্রকার: রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। 3 প্রকার নিয়েই আলোচনা করতে হবে। তাইলে আমার মূলত রচনামূলক প্রশ্ন হয়ে যাবে। অনেক লেখা যদিও। এখন আসি পার্ট 2, নাগরিক কর্তব্য এবং অধিকার ও কর্তব্য সম্পর্কে। ডিউটিস অফ সিটিজেন অ্যান্ড রিলেশন বিটুইন রাইটস অ্যান্ড ডিউটিস। আচ্ছা, উদ্দেশ্য। এ পাঠ শেষে আপনি নাগরিকের কর্তব্য বলতে কি বোঝায় তা বলতে পারবেন।
রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য উল্লেখ করতে পারবেন এবং অধিকার ও কর্তব্যের মাধ্যমে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন। নাগরিকের কর্তব্যসমূহ। গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক কর্তব্যগুলো নিম্নরূপ: রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। এটা নাগরিক কর্তব্য। প্রত্যেক নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। আনুগত্য ছাড়া কেউ কোনো রাষ্ট্রের নাগরিকত্ব দাবি করতে পারে না। রাষ্ট্রের স্থায়ী ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো ত্যাগ স্বীকার প্রস্তুত থাকা নাগরিকের দায়িত্ব। আইন মান্য করা। রাষ্ট্রের আইনের প্রতি সম্মান ও শ্রদ্ধা পোষণ করা সকল নাগরিকের কর্তব্য। আইন না মানলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়। কাজেই প্রত্যেক নাগরিকের জীবন ও সম্পদ নিরাপদ রাখার জন্য আইন মেনে চলা অন্যতম নাগরিকের কর্তব্য। সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করা। ভোটদান অন্যতম নাগরিক অধিকার। এ অধিকারকে সুষ্ঠুভাবে প্রয়োগ করার জন্য সুচিন্তিতভাবে ভোটদান করা নাগরিকের কর্তব্য। কারণ ভোটদানের নিষ্ঠার উপর শাসন ব্যবস্থা উৎকর্ষ নির্ভরশীল। আমরা যদি উত্তম ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে না পারি, তাহলে অযোগ্য ও অথর্ব প্রতিনিধিদের দিয়ে উত্তম সরকার গঠন করা যাবে না। তাই দেশ ও জাতির স্বার্থে লোভ লালসার ঊর্ধ্বে উঠে উপযুক্ত প্রতিনিধি নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীদের ভোট দিতে হবে। কর ও খাজনা প্রদান করা। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যাবতীয় কর ও খাজনা যথারীতি প্রদান প্রত্যেক নাগরিকের কর্তব্য। তা না হলে অর্থাভাবে রাষ্ট্রের কার্যকলাপ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারবে না। রাষ্ট্রের সেবামূলক কাজে অংশগ্রহণ করা। রাষ্ট্রের গঠনমূলক ও সেবামূলক কাজে অংশগ্রহণ করা সকল নাগরিকের কর্তব্য। স্থানীয় সংস্থাগুলোতে প্রতিনিধিত্ব করা, জুরি হিসেবে দায়িত্ব পালন করা এবং রাষ্ট্র যখন যে কাজ দেয় সে কাজ করা নাগরিকের কর্তব্য। সন্তানদের সুশিক্ষিত করা। জাতি গঠন ও নাগরিক গুণাবলী বিকাশের জন্য সন্তানদের সুশিক্ষিত করা সকল নাগরিকের কর্তব্য। নেপোলিয়ন একবার তার দেশে মায়েদের বলেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে উন্নত জাতি দান করব। আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব পালন করা। বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব পালন করা। বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রই আর বিচ্ছিন্ন নয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে সকল রাষ্ট্রই আজ নিকট প্রতিবেশী। রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতির জন্য রাষ্ট্রে সম্প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক জোরদার হয়েছে। এ প্রেক্ষিতে সকলের কর্তব্য হলো রাজনৈতিক, অর্থনৈতিক, কৃষি, সংস্কৃতি ক্ষেত্রে অবদান ও সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও অগ্রগতি নিশ্চিত করে বসবাসের উপযোগী একটি সুন্দর বিশ্ব গড়ে তোলা। পরিশেষে আমি বলতে পারি যে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের যেমন তাদের অধিকার ভোগ করবে, তেমনি রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করবে। অধিকার ভোগ করতে হলে দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, কেননা অধিকারের মাধ্যমে কর্তব্য নিহিত রয়েছে। মোট কথা, অধিকার ভোগ ও কর্তব্য পালনের মাধ্যমে নাগরিকগণ রাষ্ট্রে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। অধিকার ও কর্তব্য সম্পর্কে। অধিকার ও কর্তব্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। অধিকার ও কর্তব্যের প্রকৃত স্বরূপ এবং পরিধি বিশ্লেষণ করলে দেখা যায় যে এগুলো একে অপরের উপর নির্ভরশীল। কর্তব্যবিহীন অধিকার বা অধিকারহীন কর্তব্যের কথা কল্পনা করা যায় না। অধিকার ও কর্তব্যের সম্পর্ক আমরা নিচের আলোচনা থেকে জানতে পারি। উৎপত্তিগত সম্পর্ক। সমাজ থেকে আমরা যে অধিকার পাই তার বিনিময়ে সমাজের কল্যাণের জন্য আমরা কর্তব্য পালন করি। কর্তব্য পালনের মধ্যে নিজের ও সমাজের মঙ্গল নিহিত। অধিকার সমাজ জীবনকে সজীব ও সচেতন করে, আর কর্তব্য সমাজ জীবনকে সুসংহত করে। যেমন সমাজ আমাকে শিক্ষিত করে, বিনিময়ে
আমি আমার শিক্ষাকে সমাজের কল্যাণে প্রয়োগ করি। সুতরাং বলা যায় অধিকার ও কর্তব্য সমাজ থেকে সৃষ্টি এবং সমাজের মধ্যেই বিকাশমান। অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। অধিকার বলতে কর্তব্য এবং কর্তব্য বলতে অধিকারকে বোঝায়, কারণ অধিকার ভোগ করতে হলে কর্তব্য পালন করতে হয়। সুতরাং প্রত্যেকটি নাগরিকের অধিকার প্রকারাঙ্গের একটি নাগরিক কর্তব্য, যেজন্য বলা হয়ে থাকে অধিকারের মধ্যে কর্তব্য নিহিত। অধিকার বলতে আমরা সে সকল শর্তকে বুঝি যা ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। অধিকার বলতে যেমন কতকগুলো শর্তকে বোঝায়, তেমনি সে সকল শর্ত সম্পাদনের দায়িত্বকেও বোঝায়। সুতরাং অধিকারের উপভোগ করতে হলে সে যে সকল কার্যাবলী সম্পাদন করতে হয় তাদের সমষ্টিকে কর্তব্য বলে। যেমন ভোট দানের অধিকার। ভোট দানের অধিকার বলতে ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকে বোঝায়। অতএব আমরা বলতে পারি অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র, একটিকে বাদ দিয়ে অপরটি কল্পনা করা যায় না। অধ্যাপক লাস্কি যথার্থই বলেছেন, অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। একজনের অধিকার অন্যের কর্তব্য। কারো অধিকার বলতে যেমন তার কর্তব্যকে বোঝায়, তেমনি একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। যেমন আমরা চলার অধিকার আছে, এর অর্থ অন্য কেউ আমার চলার পথে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। যদি বলা হয় আমার বাঁচার অধিকার আছে, এর অর্থ কেউ আমার জীবনকে বিনাশ করতে পারবে না। অনুরূপভাবে আমার অধিকার আমার নিজের উপর কর্তব্য আরোপ করে। যেমন আমার সম্পত্তির অধিকার আছে, এর অর্থ অপরের সম্পত্তির উপর আমার কোনো অধিকার নেই। সুতরাং অধিকার ও কর্তব্য পাশাপাশি অবস্থান করে, এদের বিচ্ছিন্নভাবে আলোচনা করা যায় না। অধিকার পরিধি কর্তব্য দ্বারা সীমাবদ্ধ। অধিকার অবাধ ও সীমাহীন হলে স্বেচ্ছাচারিতার জন্ম হবে, যার ফলে সবল ব্যক্তি অধিকার ভোগ করবে আর দুর্বল ব্যক্তি বঞ্চিত হবে। কাজেই একজনের অধিকার অন্য সকলের কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ করতে হবে। অধিকারের পরিধি কর্তব্যবোধের দ্বারা সীমাবদ্ধ। কথাটা সুন্দর। অধিকার সংরক্ষণ ও কর্তব্য পালন। নাগরিক যা অধিকার রাষ্ট্রের নিকট, তাই কর্তব্য নাগরিকের যা অধিকার রাষ্ট্রের নিকট তাই কর্তব্য, এবং রাষ্ট্রের যা অধিকার নাগরিকের নিকট তাই কর্তব্য। কথাটা বুঝি নাই, আবার বলে। নাগরিকের যা অধিকার রাষ্ট্রের নিকট তাই কর্তব্য, রাষ্ট্রের যা অধিকার নাগরিকের নিকট তাই কর্তব্য। মানে নাগরিকের যে অধিকার রাষ্ট্রের নিকট তাই কর্তব্য, রাষ্ট্রের যা অধিকার নাগরিকের নিকট তাই কর্তব্য। রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে, এবং রাষ্ট্র যখন সে অধিকার দাবি করে তখন নাগরিকের চরম ত্যাগ স্বীকার করতে হয়। যেমন রাষ্ট্র যখন বিপদগ্রস্ত হয় তখন নাগরিকের জীবনের বিনিময়ে হলেও রাষ্ট্রকে রক্ষা করতে এগিয়ে আসতে হয়। উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে অধিকার ও কর্তব্য ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এদের একটি বাদ দিয়ে অপরটিকে ভোগ করা সম্ভব নয়। রাজনৈতিক সচেতনতা ফলে নাগরিক কখনো অধিকার ও কর্তব্য পৃথক করে দেখতে পারে না। অধিকারের মধ্যে কর্তব্য নিহিত থাকে। অধিকার ও কর্তব্য পরস্পর পরিপূরক, এরা যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। সার কথা, নাগরিকের যেমন অধিকার রয়েছে তেমনি কর্তব্য আছে। আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে যে সকল দায়িত্ব পালন করতে হয় তাকে আমরা নাগরিক কর্তব্য বলে থাকি। কর্তব্য বলতে আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য যে কোনো কিছু করা এবং না করাকে বুঝি। অধিকার ভোগ করতে হলে একজন নাগরিককে রাষ্ট্রের প্রতি কতগুলো কর্তব্য পালন করতে হয়। একজন নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য হলো রাষ্ট্রের স্বাধীনতা ও সংহতি রক্ষার জন্য সঠিক দায়িত্ব পালন করা।
এখন আসি পাঠোত্তর মূল্যায়ন নৈবেদিক প্রশ্ন। সঠিক উত্তরটি লিখুন। নাগরিকের প্রধান কর্তব্য হলো রাজনীতি করা, কর প্রদান করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, সেবামূলক কাজে অংশগ্রহণ করা। যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা হবে একের গ। উত্তর দেয় না? হ্যাঁ দিছে একের গ। 2 রাষ্ট্রকে শত্রুর হাত হতে রক্ষা করা কর্তব্য কাদের? সকল রাজনৈতিক দলের, সেনাবাহিনীর, সরকারের, সকল নাগরিকের। গহ সকল নাগরিকের, 2 এর গহ। ঠিক আছে। 3 নম্বর, নিয়মিত কর প্রদান করা কাদের কর্তব্য? শিল্পপতিদের, নাগরিকদের, ব্যবসায়ীদের, কৃষকের, নাগরিকের। 3 এর খ। আচ্ছা। 4 নম্বর, অধিকার ও কর্তব্য কি? সামাজিকতা, দায়িত্ব, ভিন্ন দুটি বস্তু, একই বস্তুর দুটি দিক। গহ একই বস্তুর দুটি দিক। 5, অধিকার ও কর্তব্য পালনের মধ্যে কিসের মঙ্গল নিহিত রয়েছে? পরিবারের, রাষ্ট্রের, সমাজের, দলীয় নেতাদের। রাষ্ট্রের। তাহলে খ হবে। গ এখানে সমাজের কইছে। আচ্ছা, সমাজের মঙ্গল নিহিত রয়েছে। এখানে সহায়ক গ্রন্থ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। নাগরিকের কর্তব্য বলতে কি বোঝেন? যে নাগরিকের কর্তব্য নিয়ে পড়ছি আমরা। অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। ওই যে একই পিঠের দুটি দিক, মুদ্রার এপিঠ আর ওপিঠ, এই বিষয়ে কথা বললে হবে এইভাবে। নাগরিকের প্রতি, রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য সমূহ চিহ্নিত করুন। সেসব বিষয়ে আমরা উপরে কথা বলছি। এখন আসি পার্ট 3 মানে ল, আইন। এই উদ্দেশ্যে এই পাঠ শেষে আপনি আইনের সংজ্ঞা দিতে পারবেন এবং এর বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবেন, আইনের শ্রেণীবিভাগ করতে পারবেন, আইনের উৎস চিহ্নিত করতে পারবেন এবং জনসাধারণের আইন মান্য করে কেন তা ব্যাখ্যা করতে পারবেন। আইন কি? আইন ফার্সি শব্দ, ইংরেজিতে ল শব্দের বাংলা প্রতিশব্দ আইন। ইংরেজিতে ল শব্দটি টিউটানিক মূল শব্দ লাগ থেকে এসেছে। লাগ শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয়। সুতরাং শাব্দিক অর্থে আইন বলতে কতিপয় নির্দিষ্ট অপরিবর্তনীয় নিয়মাবলীর সমষ্টিকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানে আইন শব্দটি একটি বিশেষ অর্থ ব্যবহার হয়ে থাকে। রাষ্ট্রের অনুশাসনকে আইন বলে। যে সকল বিধিনিষেধ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও যে সকল যেগুলো ভঙ্গ করলে শাস্তি ভোগ করতে হয় রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী, সেগুলোকেই আইন বলে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অ্যারিস্টটলের মতে সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হলো আইন। বিশেষ সনপন্থী জন অস্টিনের মতে আইন হলো নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ। অধ্যাপক হেনরি মেইন এর মতে পরিবর্তনশীল, ক্রমোন্নতিমূলক, ক্রমবর্ধমান ও দীর্ঘকালীন সামাজিক প্রথার গতির ফলকে আইন বলে। অধ্যাপক হ্যালেন্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতকগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রয়োগ করা হয়ে থাকে। আইনের সর্বাপেক্ষা সুন্দর ও সর্বজনগ্রাহ্য ও চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। তার মতে আইন হলো মানুষের স্থায়ী আচার-আচরণ ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন রয়েছে। উপরিউক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে আইন হলো রাষ্ট্র কর্তৃক সংগৃহীত ও সমাজের কর্তৃক স্বীকৃত জনসাধারণের সামগ্রিক কল্যাণের জন্য অত্যাবশ্যক কতগুলো বিধিবিধানের সমষ্টি যা রাষ্ট্রের সকলের আচরণ নিয়ন্ত্রণ করে। আইনের বৈশিষ্ট্য।
আইনের উপর উক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা আইনের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করি। আইনের এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে: ১. আইন হচ্ছে মানুষের আচার-আচরণ সম্পর্কিত বিধান। ২. আইন শুধু মানুষের বাহ্যিক আচরণকেই নিয়ন্ত্রণ করতে পারে। ৩. সার্বভৌম কর্তৃপক্ষ হিসেবে সরকার আইন জারি করে থাকে। ৪. আইন জারির প্রাথমিক উদ্দেশ্য সরকার স্বয়ং কিংবা সাধারণ জনগণও নিতে পারে। ৫. আইন অবশ্য পালনীয়। আইন ভঙ্গ বা অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। আইনের শ্রেণীবিভাগ: অধ্যাপক হ্যালন্ড আইনকে দুভাগে ভাগ করেছে: ব্যক্তিগত আইন মানে প্রাইভেট ল এবং সরকারি আইন বা পাবলিক ল। তার মতে ব্যক্তিগত আইনের উভয় পক্ষে সাধারণ ব্যক্তি, কিন্তু সরকারি আইনের অন্তঃপক্ষে এক পক্ষ সরকার, অন্য পক্ষ সাধারণ ব্যক্তি। তিনি সরকারি আইনকে কয়েক শ্রেণীতে বিভক্ত করেন: প্রথমত শাসনতান্ত্রিক আইন বা সাংবিধানিক আইন কনস্টিটিউশনাল ল, দ্বিতীয়ত শাসন বিভাগীয় আইন অ্যাডমিনিস্ট্রেটিভ ল, তৃতীয়ত ফৌজদারি আইন ক্রিমিনাল ল, চতুর্থত ফৌজদারি আইন সংক্রান্ত বিধি ক্রিমিনাল প্রসিজার, পঞ্চমত রাষ্ট্র সংক্রান্ত আইন যা রাষ্ট্রকে আধা সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিচার করে, ল অব দ্য স্টেট ইন ইটস কোয়াসি-প্রাইভেট পার্সোনালিটি, এবং ষষ্ঠত আইন সংক্রান্ত বিধি, রাষ্ট্রীয় আইন সংক্রান্ত বিধি প্রসিডিওর অফ ল অব দ্য স্টেট। আবার উৎপত্তির কেন্দ্রস্থল হতে বিচার করা হলে একে আমরা নিম্নোক্ত ৬ ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। শাসনতান্ত্রিক আইন কনস্টিটিউশনাল ল, একে মৌলিক আইনও বলা হয়। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কিভাবে কোথায় অবস্থিত থাকে, দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে তা শাসনতান্ত্রিক আইন নিরূপণ করে। আইন পরিষদ শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার বন্টন সীমা কতদূর, সাধারণ আইন কিভাবে প্রণীত হয় তা নির্ধারণ করে এবং শাসনতান্ত্রিক আইন এ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এ পরিবর্তন ও পরিবর্ধন অত্যন্ত সাবধানতার সাথে জটিল প্রণালীতে সাধন করা হয়। সাধারণ প্রণীত আইন স্ট্যাচু এ আইন পরিষদের কর্তৃক সাধারণভাবে প্রণীত আইন সাধারণভাবে দৈনন্দিন সমস্যাগুলোর সমাধানের জন্য এ আইন পরিষদ ও এ সকল আইন প্রণয়ন করে থাকে। তারপর আসি সাধারণ আইন, কমন ল। এটা প্রাথমিক ভিত্তিতে সাধারণ নিয়মাবলী। এটি বিভিন্ন বিচারালয়ে স্বীকৃত এবং অনুমোদিত। ন্যায়ানুগ মনোভাব ও উপযোগিতা ভিত্তিক এ সাধারণ নিয়মাবলী সামাজিক জীবনে অত্যন্ত মূল্যবান। ইংল্যান্ডের সাধারণ আইন সমূহ কমন ল বিচারালয়ে সিদ্ধ হতে গৃহীত হয়েছে। বিভাগীয় কর্তাদের আইন অর্ডিন্যান্স অর্থ বিভাগীয় কর্তাদের আইন। এ আইন অত্যন্ত ক্ষণস্থায়ী। বিশেষ পরিস্থিতির মোকাবেলার জন্য শাসন বিভাগীয় কর্মকর্তাদের মাঝে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে এটি আইনের মর্যাদা লাভ করেছে। শাসন বিভাগীয় আইন অ্যাডমিনিস্ট্রেটিভ ল সরকারের বিভিন্ন বিভাগের কার্য পরিচালনার জন্য খুঁটিনাটি নিয়মকানুন শাসন বিভাগীয় আইন। রাষ্ট্রের কর্মক্ষেত্র প্রসারিত হবার সাথে সাথে এ সকল নিয়মকানুনের প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে। আইন পরিষদের এমন সময় বা সামর্থ্য নেই যে তারা এসব বিষয়ে যথাযথ মনোনিবেশ করতে পারে। ফলে আইন পরিষদ কর্তৃক নির্ধারিত কাঠামোকে ঠিক রেখে বিভাগীয় কর্তৃপক্ষের ছোটখাটো নিয়মকানুন তৈরি করেন।
আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল। আন্তর্জাতিক আইনে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের কিরূপ আচরণ করবে তা নির্ধারণ করে। আইনের উৎস সমূহ আমরা জানি, আইন হলো রাষ্ট্রের মতো বহু বিবর্তনের ফল। আইনের বিভিন্ন বিভিন্ন উৎস রয়েছে। অধ্যাপক হ্যালেন্ড আইনের 6টি উৎসের কথা উল্লেখ করেছেন। নিচে আলোচনা থেকে তা আমরা তা জানবো। প্রচলিত প্রথা, কাস্টমস। সকল দেশেই আইনের অন্যতম উৎস হচ্ছে সামাজিক রীতিনীতি বা প্রচলিত কথা। রাষ্ট্রের সৃষ্টির পূর্বে মানুষের জীবনযাত্রা সামাজিক প্রথা দ্বারা প্রচলিত হতো। সামাজিক প্রথা রাষ্ট্রের স্বীকৃতি লাভ করে আইনে পরিণত হয়। বিভিন্ন দেশে কতিপয় প্রথাগত বিধান আইনের সৃষ্টি করেছে। রাষ্ট্র কর্তৃক প্রণীত বিভিন্ন আইনের পরিপূরক হিসেবে প্রথাগত বিধানগুলো আইনের মর্যাদা লাভ করে। ইংল্যান্ডের সাধারণ আইনগুলো প্রচলিত প্রথা ভিত্তির উপর গড়ে ওঠে। ধর্ম, রিলিজিয়ন। আদি যুগে ধর্ম থেকে অনেক আইনের সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুশাসনও অনেক ক্ষেত্রে আইনের উৎস হিসেবে বিবেচিত হয়েছে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ আচরণ মেনে চলে। ধর্মের বিধিবিধান রাষ্ট্রের সমর্থন লাভ করে আইনে পরিণত হতে পারে। হিন্দু, মুসলিম ও সম্প্রদায় বহু প্রকার আইনের উৎস হচ্ছে ধর্ম। তাই বলা যায় ধর্ম আইনের আরেকটি উৎস। বিজ্ঞান সম্মত ভাষ্য, সায়েন্টিফিক কমেন্টারি। বিশিষ্ট আইনবিদদের বিজ্ঞানসম্মত পর্যালোচনাও আইনের অন্যতম উৎস। তাদের মতবাদ যুক্তি হিসেবে গ্রহণ করা হয়, সিদ্ধান্ত হিসেবে নয়। বিজ্ঞানসম্মত আলোচনায় স্বীকৃতিস্বরূপ একে বিচারকদের সিদ্ধান্তই বলে গণ্য করা হয়। বিচারকের রায়, অ্যাডজুডিসিয়েশন। বিচার করতে গিয়ে অনেক সময় বিচারকগণ সমস্যায় পড়েন, কারণ বিচলিত আইনকে হয়তো কোনো কারণে ব্যবহার করতে সম্ভবপর হয় না। তখন তারা নিজস্ব বুদ্ধি ও অভিজ্ঞতার আলোকে নতুন আইন তৈরি করেন এবং বিচারক রায় দেন। ফলে নতুন আইন তৈরি হয়। পরবর্তীতে বিচারকগণ এ সকল নতুন আইন অনুসরণ করেন। ন্যায় বিচার, ইকুইটি। আইনের আর একটি উৎস হচ্ছে বিচারকগণের ন্যায় বিচার। বিচারকগণের কাছে অনেক সময় এমন মামলা উপস্থাপিত হয় যা প্রচলিত আইনের দ্বারা বিচার করা চলে না। এ সকল ক্ষেত্রে বিচারকের মানবিক দৃষ্টিভঙ্গি ও ন্যায় বিচারের দ্বারা বিচার করে থাকেন। তাদের ন্যায় বোধ হতে যে সকল সিদ্ধান্ত গড়ে ওঠে তা থেকে আইন এর সৃষ্টি হয়ে থাকে। আইনসভা, লেজিসলেচার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলশ্রুত উৎস হলো আইনসভা কর্তৃক আইন প্রণয়ন। বর্তমান বিশ্বে আইনসভা কর্তৃক প্রণীত আইনের একটি বিরাট উৎস। আইনসভা পুরাতন আইনের সংশোধন করে এবং প্রয়োজনীয় অনুযায়ী নতুন আইন প্রণয়ন করে। জনমত, পাবলিক অপিনিয়ন। আইনের উৎস হিসেবে জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনসভার সদস্যগণ জনগণের প্রতিনিধি। জনমতের বাস্তব প্রতিফলন ঘটানো তাদের অন্যতম দায়িত্ব। কাজে আইনসভায় যে কোনো আইন প্রণয়নের সময় জনমতের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। আইন বিশারদ ওপেনহেইম বলেন, জনমত আইনের অন্যতম উৎস। নির্বিহি ঘোষণা ও ডিক্লারেশন অব দ্য এক্সিকিউটিভ অ্যান্ড ডিক্রি। বর্তমান যুগে বিভিন্ন কারণে আইনসভা ও তার কর্তৃক শাসন বিভাগের মাধ্যমে পরিচালিত করে। এ অবস্থায় শাসন বিভাগের জারিকৃত ঘোষণা ও আদেশগুলো আইনে পরিণত হয়। তাই বলা যায় যে প্রশাসনিক আইনের উৎস নির্বাহী ঘোষণা ও ডিক্রি। সংবিধান,
কনস্টিটিউশন, সংবিধান আইনের সবচেয়ে বড় উৎস। সংবিধান একটি বিশেষ দলিল। আইনসভা ও অন্যান্য সরকারি বিভাগের ক্ষমতা সীমিত। তাদের কার্যরীতি প্রতিষ্ঠানের জন্য সংবিধান তৈরি করা হয়। সংবিধানে বিভিন্ন ধরনের বিধানাবলী লিপিবদ্ধ থাকে, সেগুলোকে আইনসভা ও সরকারের পথপ্রদর্শক হিসেবে কাজ করা হয়। জনসাধারণের জন্য আইন মান্য করে কেন? নিম্নলিখিত কারণে জনসাধারণ আইন মেনে চলে। ধর্মীয় কারণে। ধর্মীয় কারণ জনসাধারণের আইন মান্য করে। মধ্যযুগে আইন ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তখন আইন অমান্য করা পাপ বলে বিবেচিত হতো। পাপের ভয়ে জনসাধারণ আইন মেনে চলত। সুখ ও শান্তি, নিরাপত্তার লক্ষ্যে। সুখ শান্তি ও নিরাপত্তার কারণে জনসাধারণ আইন মান্য করে চলে। আইন মান্য করে চললে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং জনসাধারণের সুখ ও শান্তি ও নিরাপদে বসবাস করতে পারে। শাস্তির ভয়। শাস্তির ভয়ে জনসাধারণ আইন মান্য করে চলে। আইন ভঙ্গ করা শাস্তিমূলক অপরাধ। আইন অমান্য করলে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত শাস্তি পেতে হয় এবং সমাজ কর্তৃক নিন্দিত হতে হয়। ন্যায় প্রতিষ্ঠার জন্য। ন্যায় প্রতিষ্ঠার তাগিদে জনসাধারণের আইন মান্য করে চলে। আইন দুষ্টির দমন ও শিষ্টের পালন করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে। আইন না থাকলে অনিয়মে দেশ ছেয়ে যেত এবং মানব সভ্যতা বিলুপ্ত হতো। মৌলিক অধিকার সংরক্ষণের জন্য প্রত্যেক রাষ্ট্রেই জনসাধারণের মৌলিক অধিকার রয়েছে। আইন না থাকলে এ সকল মৌলিক অধিকার ভোগ করা সম্ভব নয়। মৌলিক অধিকার সংরক্ষণ ও ভোগের জন্য জনসাধারণের আইন মান্য করে চলে। মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব বিকাশের জন্য। মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব বিকাশের জন্য জনসাধারণ আইন মান্য করে চলে। সুখ শান্তি ও নিরাপত্তার অভাব হলে জনসাধারণ মানবিক গুণাবলী ও ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পায় না। ফলে সভ্যতা সমৃদ্ধি ও উন্নত ব্যাহত হয়। উপযোগিতা উপলব্ধি। আইনের উপযোগিতা ও জনসাধারণের আইন মানতে অনুপ্রাণিত করে। মানুষ সামাজিক জীব। সমাজে বাস করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। এটি জনসাধারণ উপলব্ধি করে বলেই তারা আইন মেনে চলে। লর্ড ব্রাইসের মতে জনসাধারণ 5টি কারণে আইন মেনে চলে, যথা 1 আলস্য, 2 অপরের প্রতি শ্রদ্ধা, 3 কুস্তির ভয়, শাস্তির ভয় হবে, 4 সহানুভূতি, 5 বিচার বুদ্ধি। যে দেশে যত বেশি উন্নত ও শিক্ষিত সে দেশের জনসাধারণ তত বেশি আইন মেনে চলে। সার কথা, মানুষ সামাজিক জীব। মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য সমাজে আইনের প্রয়োজন হয়ে থাকে। যদি কোনো আইন মানুষের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ে আলোচনা করে তাহলে সে আইনকে বলা হয় নৈতিক আইন। আর যদি মানুষের বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা হয়ে থাকে তাহলে তাকে বলা হয় সামাজিক বা রাজনৈতিক আইন। সমাজ জীবনে মানুষ সামাজিক ও রাজনৈতিক আইন মেনে চলে। তাই আইন সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সুসংহত করে এবং সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপনের সুযোগ দান করে। আইন সার্বজনীন ও সর্বজন গ্রাহ্য। কি? পাঠোত্তর মূল্যায়ন, নৈবেদিক প্রশ্ন, সঠিক উত্তর লিখুন। ইংরেজিতে ল শব্দটি কোথা থেকে এসেছে? টিউটানিক লক শব্দ থেকে এসেছে। The law is the command of sovereigns নাকি? আচ্ছা, অর্থ আইন হলো সার্বভৌম আদেশ। উক্তিটি কার? 2 নম্বর কি হবে? 2 নম্বরেও খ। অস্টিনের। 3 নিচের কোন বক্তব্যটি সঠিক? আইন সমাজের স্বীকৃত নিয়ম। মানুষের মঙ্গলের জন্য ব্যবহৃত বিধানকে আইন বলে। সমাজে প্রচলিত নিয়মকে আইন বলে। সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও মানুষের মঙ্গলের জন্য ব্যবহৃত বিধানের সমষ্টি হলো আইন। গহ হইতে পারে 3-এর গহ হয়। অধ্যাপক হ্যালেন্ডের মতে আইনের উৎস 5টি। 4-এর 6টি। গহ হবে 6টি।
আইনের উৎস কোনটি? আইনের উৎস হলো শাসন বিভাগ, আইন পরিষদ, সরকার, আমলাতন্ত্র। সম্ভবত আইন পরিষদ হবে। ৫ এর খ, হ্যাঁ। ৬ জনসাধারণ আইন মেনে চলে কেন? শাস্তির ভয়ে, ধর্মীয় কারণে, মনুষ্যত্ব ও ব্যক্তিত্বের বিকাশের জন্য, উপরের সবগুলো ঠিক আছে। সংক্ষিপ্ত উত্তর মূলক প্রশ্ন। আইনের সংজ্ঞা দিন। আইনের বৈশিষ্ট্য, উপরে আইনের সংজ্ঞা দেওয়া আছে, আমরা পড়েছি। আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। সেই বৈশিষ্ট্য সম্পর্কেও ৫টা না ৬টা বৈশিষ্ট্যের কথা বলছে। আইন কত প্রকার ও কি কি, সে বিষয়ে আমরা উপরে পড়েছি। রচনামূলক প্রশ্ন। আইনের উৎসসমূহ চিহ্নিত করুন, আমরা উপরে পড়েছি। জনসাধারণের আইন মেনে চলবে কেন, সে বিষয়ে পড়েছি, আলোচনা করুন। তো এই ভিডিওতে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।